বগুড়াবাসী সবসময় ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে। কারণ বগুড়াবাসী জানে বিএনপি যখন ক্ষমতায় আসে তখনই বগুড়ার উন্নয়ন হয়। এছাড়া যখন বিএনপি ক্ষমতায় থাকে না বগুড়ার উন্নয়ন হয় না। দীর্ঘ 20 বছর বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি। বগুড়ার অনেক সমস্যা জর্জরিত বগুড়া। কাজেই আজকে বগুড়াবাসী মনে করেছে যে তারেক রহমানের প্রতিনিধি হিসাবে রেজাল্ট করে বাদশাকে আমরা ভোট দিলে আমরা আমাদের যে প্রত্যাশা সেটা আমাদের পূরণ হবে। বিগত ফেসিস সরকার সময় পৌরসভা মেয়রও নির্বাচিত হয়েছিলাম, আপনারা জানেন। তো আমি 3 বছর দায়িত্ব পালন করার পরেই অন্তর্বর্তীকালীন সরকার আসলেন এবং এটা ভেঙে দিলেন। আমি তখনই এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন আলোচনা করেছি এবং আমাদের আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2001-06 সময় তিনি এই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন করবেন বিদায় 12টা ওয়ার্ডকে তিনি 21টা ওয়ার্ডে রূপান্তরিত করেছেন এবং এই যে বর্ধিত এলাকা নিয়ে আমরা কাজ করেছি এবং এটি আয়তন প্রায় 70 বর্গ কিলোমিটার, 21টি ওয়ার্ড। এইটা চেয়ে অনেক আমাদের সিটি কর্পোরেশন রয়েছে যে আয়তনে ছোট, জনসংখ্যাও কম, কিন্তু তারা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে। তো আমরা আশা করব অতি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা দেবেন। ওনারা তো কয়েকদিন থেকে এই অভিযোগগুলো তুলে আসছেন এবং আমি মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়াকে সবসময় বলেছি, আপনারা কি এই ধরনের কোনো সংবাদ পেয়েছেন, এই ধরনের কোনো তথ্য পেয়েছেন? কোনো মিডিয়াই বলতে পারেনি যে না এই ধরনের কোনো তথ্য কিংবা এই ধরনের সংবাদ পেয়েছে। এবং আজকে যে নির্বাচনটি হয়েছে, আমি মনে করি বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে, যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনে আমরা 17 বছর আন্দোলন করেছি, রক্ত দিয়েছি। আজকে নির্বাচনটা সেটিরই বহিঃপ্রকাশ এবং একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আপনারা মাঠে ছিলেন, আপনাদের অনেক মিডিয়া ছিল, অনলাইন ছিল এবং এখন একটি টেলিফোন যার হাতে আছে, অ্যান্ড্রয়েড ফোন, তিনি একজন এখন সাংবাদিক। কাজে এমন কোনো তথ্য তারা হাজির করতে পারবেন না যে যেখানে জালভোট হয়েছে কিংবা প্রশাসন সহযোগিতা করেছে কিংবা মাগুরা। তারা একটা হাস্যকর কথা তারা বলছেন, কারণ তারা সবসময় এইখানে দ্বিগুণ ভোটের এখানে হেরে যায়। সেইখানে তারা কিভাবে আশা করে যে তারা জিতবে। তারা 12ই ফেব্রুয়ারি তারা একটা করেছিল যে তারা জান্নাত দেবে, তারা বেস্ত দেবে, তারা আপনার নগদ বিকাশের মাধ্যমে কিছু মানুষকে বিভ্রান্ত করেছিল বটে, কিন্তু তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারা দ্বিগুণের বেশি ভোটে হেরেছে। আর এটি আমাদের যদি আপনার ইতিহাস দেখুন, আমাদের ব্যারিস্টার জমিরুদ্দৌলা সরকার সাহেব এখানে উপনির্বাচনে জয়লাভ করেছে, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জয়লাভ করেছে, আমাদের গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব জয়লাভ করেছে। আজকে বগুড়াবাসী, বগুড়া ভোটার আমাকে নির্বাচিত করেছে। কাজে এইখানে যে তার বক্তব্যগুলো করেছে, তারা একটা ষড়যন্ত্র করেছিল যে ভোটটা বয়কট করা যায় কিনা, এই ভোটকে কোনো প্রশ্নবিদ্ধ করা যায় কিনা, এগুলো তারা করেছে। এবং আরেকটি মজার ব্যাপার হলো তাদের আরেকটা ডেমি প্রার্থী ছিল। আমরা আওয়ামী লীগের সময় দেখেছি ডেমি প্রার্থী, এবার আমরা জামাতের কাছ থেকে দেখলাম একটি ডেমি প্রার্থী, ফুলকপি মার্কা ডেমি প্রার্থী, তার কোনো মার্কা নেই, পোস্টার নাই, কিচ্ছু নাই, প্রচার নাই, কিন্তু আজকে আমরা দেখেছি প্রত্যেকটা সেন্টারে একটা এজেন্ট ছিল এবং তারা জামাতের সদস্য, জামাতের সমর্থক, এই ধরনের। তো আজকে তারা ডেমি প্রার্থী দিয়েও, এজেন্ট দিয়েও তারা এই নির্বাচন প্রার্থী দিয়ে নির্বাচন করেছে। তার মধ্যে তাদের একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র ছিল, কিন্তু হয়তো জনগণের প্রতিরোধের মুখে কিংবা জনগণের এই ব্যাপক একটা সমর্থনের কারণে তারা সেই ষড়যন্ত্র করে সফল হতে পারেনি। প্রত্যেকটি রাজনীতিবিদদেরই একটা আশা থাকে, লক্ষ্য থাকে যে একটা পার্লামেন্ট মেম্বার হওয়ার। তো আল্লাহ পাক আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে ভিআইপি আসনটি তার অত্যন্ত মর্যাদার আসন, সেটি আমাকে ছেড়ে দিয়েছেন। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া জানাই যে আজকে এই আসনটি আমাকে দিয়েছেন এবং নির্বাচিত হয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, যেহেতু আমি এমপি হলো, আসল এমপি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আসনের, আমি তার পক্ষ থেকে পার্লামেন্টে এটাই বলতে চাই যে মাননীয় স্পিকার, আমরা 20 বছর বগুড়াবাসী বঞ্চিত ছিলাম, অবহেলিত ছিলাম। আমরা বগুড়া কিছু পাইনি, আমরা উন্নয়ন পাইনি, আমাদের ছেলেরা চাকরি পায়নি,
আমাদের ছেলেরা প্রমোশন পায়নি। কাজে আমাদের যে হিস্সা, যে 20 বছর থেকে বঞ্চিত ছিলাম, বৈষম্য শিকার ছিলাম, সেটি আমাদের দেন। আমরা বলতে চাই না যে আমাদের বগুড়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাড়ি বগুড়াই ডেভেলপমেন্ট করবেন, কিন্তু আমরা পিছিয়ে পড়া বগুড়াকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ দিতে হবে। সেখানে বগুড়া সিটি কর্পোরেশন আমরা চাই। বগুড়া আপনারা জানেন উত্তরাঞ্চল গেটওয়ে, রাজনৈতিক, অর্থনৈতিক, ভৌগোলিক দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। এখানে একটি বিমানবন্দর প্রয়োজন, আমরা বিমানবন্দর চাই। বগুড়ায় একটা রেল লাইন আমরা চেয়েছি, যে বগুড়া সিরাজগঞ্জ হয়ে রেল লাইন। বগুড়ায় একটা শিক্ষা নগরী, বগুড়ায় কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নেই, আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই। এইরকম আমাদের অনেকগুলো দাবি রয়েছে। বগুড়া একটা আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়াম ছিল, আপনারা জানেন, যেখানে আন্তর্জাতিক মানে খেলা হতো। ফ্যাসিস্ট সরকার সেটিকে বন্ধ করে দিয়েছে। আমরা এই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাশাপাশি আমরা একটা ফুটবল স্টেডিয়াম চাই। আমাদের বগুড়ায় কোনো ফুটবল স্টেডিয়াম নাই। মাননীয় প্রধানমন্ত্রীও ঘোষণা করেছেন খেলোয়াড়দের নিয়তি চিন্তা করছেন, তাদেরও সম্মানী ভাতা দেওয়ার চেষ্টা করছেন। কাজে আমরা এটি চাই। কাজে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের যে তফসিল দিয়েছিলেন, নির্বাচনের যে অদা, সেগুলো ধীরে ধীরে যেভাবে তিনি পূরণ করছেন, এদেশের মানুষকে প্রত্যাশা অনুযায়ী প্রদান করছেন। তো আমরা আশা করি যে বগুড়াবাসী সেই প্রত্যাশা অনুযায়ী বগুড়ার আমাদের যে আশাগুলো আছে সেটা মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করবেন। ভোট যারা দেয়নি কিংবা ভোট দিতে যারা যায়নি কিংবা ভোট যারা দিয়েছে, আমি তো এখন সকলেরই এমপি, সকলেরই পার্লামেন্ট মেম্বার। আমার কাছে সবাই আসবে, সবারই কথাই আমরা শুনবো, সবার সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হবে, কিন্তু সর্বোপরি বগুড়ার উন্নয়ন নিয়ে আমার কাজ করতে হবে। বগুড়া যে একটা মনে করেন যে উত্তরাঞ্চল গেট হওয়া সত্ত্বেও বগুড়াতে একটা অবহেলিত ছিল, সে অবহেলিত বগুড়াকে আমরা একটা আধুনিক বগুড়া জেলা আমরা করতে চাই। সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আমরা সাহায্য সহযোগিতা আমরা চাইব, এবং আমাদের জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেটা অবশ্যই আমরা পূরণ করতে সক্ষম হব। আপনার যদি এই উপনির্বাচনগুলো দেখেন, প্রত্যেকটা উপনির্বাচনই কিন্তু এই ফল আউটটা হয়। এটা বিভিন্ন কারণ থাকে। জাতীয় নির্বাচনে একটা ইমেজ কাজ করে যে সরকার গঠন করা নিয়ে একটা ব্যাপার থাকে, কে সরকার গঠন করবে কে করবে না, এই নিয়ে কিন্তু যার যার সমর্থকরা তারা মানে এইটা নিয়ে একটা বাকযুদ্ধ হয়, এইটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয় সব জায়গায়। আর উপনির্বাচনটা এটা এমন একটা বিষয় যে আমি গেলে কি না গেলে কি নির্বাচন তো হয়ে যাচ্ছে, এখানে তো সরকার পরিবর্তন হবে না। আরেকটা জিনিস আপনার মাধ্যমে নির্বাচন কমিশনকে আমি অবহিত করতে চাই যে আজকে যে উপনির্বাচনটি এখানে হলো, সেখানে শুধু সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু অন্য যে পাবলিক যে অফিস আদালতগুলো রয়েছে, পাবলিক যে কলকারখানাগুলো রয়েছে, পাবলিক যে আপনার দোকানপাট রয়েছে, সেগুলো কিন্তু খোলা আছে। তো সেই কর্মচারীগুলো কিন্তু ভোট দিতে পারেনি, সে ভোট থেকে তারা বঞ্চিত ছিল। তো এরপরে যদি কোনো জায়গায় উপনির্বাচন হয়, আমি সেখানে নির্বাচন কমিশনকে অনুরোধ করব সমস্ত প্রশাসন যেন এটা দেখে যে সরকারি ছুটির পাশাপাশি বেসরকারি ছুটিও যেন দেওয়া হয়, দোকানপাটও যেন বন্ধ রাখা হয়, তাহলে এটা টার্ন আউট বাড়বে ইনশাল্লাহ।